আচ্ছা, কখনো কি ভেবে দেখছো আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্ব, তোমার হাতের স্মার্টফোনটা, এমনকি তুমি নিজে আসলে কি দিয়ে তৈরি? খালি চোখে আমরা যা দেখি তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ, যেখানে আছে প্রোটন, নিউট্রন আর অবিরাম ছুটে চলা এক জাক ইলেকট্রন। কেমিস্ট্রির ভাষায় যাকে বলা হয় পদার্থের গঠন। হ্যাঁ, আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি শুধু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি হচ্ছে কেমিস্ট্রির বেসিক বা ভিত্তি। তুমি যদি এই চ্যাপ্টারটি ভালো করে বুঝতে পারো, তাহলে পুরো কেমিস্ট্রি বোঝা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো শুরুতে আমরা এই চ্যাপ্টারের মেইন টপিকস গুলো কি কি সেগুলো এক নজর দেখে নিব। এই চ্যাপ্টারের মেইন টপিক গুলো হচ্ছে মৌল ও মৌলিক পদার্থ, যৌগ ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, প্রতীক ও সংকেত, মূল কণিকা, আইসোটোপ, আইসোটোন ও আইসোবার, রাদারফোর্ড ও বুর পরমাণু মডেল, শক্তি স্তর ও উপশক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস, আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এবং সবশেষে আছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। আমি চেষ্টা করব এই একটি ক্লাসে সবগুলো টপিক কভার করার জন্য। তো চলো প্রথমে আমরা মৌল ও মৌলিক পদার্থ সম্পর্কে জেনে নিই। যে সকল পদার্থকে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আমরা হাইড্রোজেনকে যদি ভাগ করি তাহলে হাইড্রোজেন ছাড়া কিন্তু অন্য কিছু পাবো না। অক্সিজেনকে ভাগ করলে অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না। সিমিলারলি যদি কার্বনকে ভাগ করা হয় তাহলে কার্বন ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যাবে না। সো এগুলো হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল। তারপরে দেখো যৌগ ও যৌগিক পদার্থ। দেখো, যে সকল পদার্থকে ভাগ করলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। ঠিক আছে? যেমন পানি, কার্বন ডাই অক্সাইড। পানিকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা ভাগ করি তাহলে কার্বন এবং অক্সিজেন পাবো। সো পানি এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ। সো আশা করি মৌল ও মৌলিক পদার্থ এবং যৌগ ও যৌগিক পদার্থ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারছো। এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের পরমাণু ও অণু। এখন আমরা পরমাণু ও অণু সম্পর্কে জানবো। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে। ঠিক আছে? মৌলের গুণাগুণ বজায় থাকে। যেমন দেখো, নাইট্রোজেন পরমাণু। নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের গুণাগুণ বিদ্যমান। অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের ধর্ম বা গুণাগুণ বিদ্যমান। ঠিক আছে? আচ্ছা, আবার এই পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে এগুলোর ভেতরে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে তিন ধরনের কণিকা পাই। ঠিক আছে? আচ্ছা, এই পরমাণুগুলো এই রাসায়নিক বিক্রিয়ায় স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে না। পরমাণুগুলো কি রাসায়নিক বিক্রিয়ায় স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে না। তারপরে হচ্ছে দেখো অণু। দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাদেরকে আমরা বলি অণু। যেমন দেখো, দুইটি অক্সিজেন পরমাণু মিলিতভাবে একটি অক্সিজেন অণু গঠন করছে। দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করছে। এই যে দেখো, কার্বন এবং অক্সিজেন মিলিতভাবে কার্বন ডাই অক্সাইড গঠন করছে। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিতভাবে পানির অণু গঠন করছে। সো এখানে আবার আমরা দেখতেছি, দেখো, অক্সিজেন অক্সিজেন তারা হচ্ছে একই মৌল বা একই পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করছে। নাইট্রোজেন নাইট্রোজেন একই পরমাণু বা মৌল যুক্ত হয়ে অণু গঠন করছে। একই পরমাণু বা মৌল যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে তাহলে তাদেরকে আমরা বলি মৌলের অণু। আর ভিন্ন ভিন্ন পরমাণু বা মৌল যুক্ত হয়ে যদি অণু গঠন করে, যেমন দেখো কার্বন এবং অক্সিজেন ভিন্ন কিন্তু দুইটা, তাদেরকে আমরা বলি যৌগের অণু। এই যে দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন তারা ভিন্ন, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন ভিন্ন মৌল বা ভিন্ন পরমাণু, তারা পরস্পর যুক্ত হয়ে পানির অণু গঠন করছে। তাহলে একে আমরা বলবো যৌগের অণু। ঠিক আছে? তাহলে আশা করি পরমাণু অণু সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারছো। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রতীক ও সংকেত। আমরা এখন প্রতীক এবং সংকেত সম্পর্কে কিছু ধারণা লাভ করব। প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? এই প্রতীক লিখার আবার কিছু নিয়ম আছে। যেমন এক নম্বর নিয়মটা দেখো,
ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে, অর্থাৎ কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার লিখে ওইটাকে প্রকাশ করা হয় প্রতীক আকারে। যেমন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের এইচ এই যে ক্যাপিটাল আকারে লেখা হয়েছে। কার্বন, কার্বনের জন্য সি ক্যাপিটাল। অক্সিজেন, অক্সিজেনের জন্য ও। ঠিক আছে। তারপর দ্বিতীয় নিয়মটা দেখো, যদি একাধিক পরমাণু বা মৌলের নাম একই অক্ষর দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় আরেকটা স্মল লেটার নিয়ে ওই মৌলটার নাম প্রকাশ করা হয়। যেমন দেখো ক্লোরিন, এখানে আমরা এই যে দেখো ক্লোরিন কিন্তু সি দিয়ে, কার্বন সি দিয়ে, তো কার্বনকে শুধু সি দ্বারা প্রকাশ করা হয়েছে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো সি এর সাথে পরবর্তী স্মল আর একটা এল একটা লেটার নিয়ে এই ক্লোরিনকে প্রকাশ করা হয়েছে। যেমন তারপরে দেখো ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামও কিন্তু সি দিয়ে, এই সি এর সাথে পরবর্তী আর একটা লেটার এ স্মল এ দিয়ে ক্যালসিয়ামকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। তারপরে 3 নম্বর নিয়মটা দেখো, কিছু কিছু মৌল আছে যাদের ল্যাটিন নাম থেকে তাদেরকে নেওয়া হয়েছে। যেমন দেখো সোডিয়াম, এর আসলে নাম ছিল কি নেট্রিয়াম, কিন্তু একে বলা হয় কি সোডিয়াম। পটাশিয়াম, এর নাম ছিল কি ক্যালিয়াম। সো এমন কিছু কিছু মৌল আছে যেগুলোকে কি তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সংকেত। সংকেত কি? সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের সংক্ষিপ্ত। ঠিক আছে। যেমন দেখো H2O, এটা হচ্ছে কি একটা পানির সংকেত। তারপর ধরো CO2, এটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের সংকেত। ঠিক আছে। আচ্ছা, এই সংকেতের আবার তাৎপর্য আছে। সংকেতের তাৎপর্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গুণগত তাৎপর্য, আর একটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য। তো গুণগত তাৎপর্য দ্বারা কি বোঝায়? যেমন ধরো আমরা এখানে নিলাম কি H2, ধরো H2, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই পদার্থটা কি, তাহলে তুমি বললা এটা হচ্ছে পানি। তাহলে আমরা বুঝতে পারলাম এই পদার্থটা হচ্ছে কি পানি। তারপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই পদার্থটা কি কি পরমাণু নিয়ে গঠিত, তাহলে তুমি বললা যে এই পদার্থটা অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম এটার গুণাগুণ, অর্থাৎ পদার্থটা কি এবং পদার্থটা কি কি পরমাণু নিয়ে গঠিত। এটা হচ্ছে তো গুণগত তাৎপর্য। তারপর হচ্ছে দেখো পরিমাণগত তাৎপর্য। আমি যদি তোমাকে বলি যে এই পদার্থটার মধ্যে কয়টা অণু বা পরমাণু আছে, তাহলে আমরা তুমি কি বলবা যে এটা হচ্ছে একটা পানির একটা অণু, 1 নম্বর। তারপরে এটা কি কি পরমাণু নিয়ে গঠিত বা কয়টি পরমাণু নিয়ে গঠিত, তাহলে এটা হচ্ছে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তাহলে এখান থেকে আমরা কি ধারণা পাইতেছি যে কি পরিমাণে আছে পদার্থটা, পরমাণু কয়টা আছে, অণু কয়টা আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। সো এটা হচ্ছে তার পরিমাণগত বৈশিষ্ট্য। তারপরে এখান থেকে দেখো আমরা আরো পরিমাণগত বৈশিষ্ট্য কি কি পাই এখান থেকে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত পানি হয়েছে, তাহলে এখানে আমরা যদি বলি যে এই পানির ভর কত, পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর, তাহলে হাইড্রোজেনের হচ্ছে 2, অক্সিজেনের হচ্ছে কি 16, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পানির আণবিক ভর হচ্ছে কি 18। এই যে দেখো পানির আণবিক ভর, এটা হচ্ছে একটা পরিমাণ। আমরা এই পানির আণবিক ভর অর্থাৎ এই পরিমাণগত বৈশিষ্ট্যটা কি এই সংকেত থেকে জানতে পারি বা বুঝতে পারি। সো আশা করি তাহলে সংকেত জিনিসটা কি এটা তোমরা বুঝতে পারছো, এবং এই সংকেতের যে তাৎপর্য এটা প্রায় সময় তোমাদের পরীক্ষাতে আসে। একটা হচ্ছে গুণগত তাৎপর্য, একটা হচ্ছে পরিমাণগত তাৎপর্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আমাদের পরবর্তী টপিক হচ্ছে মূল কণিকা। কিছুক্ষণ আগে আমরা বলছি একটি পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে, অর্থাৎ একটা পরমাণুকে যখন ভাঙা হয় তখন এর ভেতরে 3 ধরনের কণিকা থাকে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করে, আর ইলেকট্রন হচ্ছে বাহিরে অবস্থান করে। আবার ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক পি এবং নিউট্রনের প্রতীক হচ্ছে এন। ঠিক আছে। এই 3টা কণিকারই প্রকৃত চার্জ এবং প্রকৃত ভর, আপেক্ষিক চার্জ এবং আপেক্ষিক ভর আছে। তো সেইগুলো আমরা এখানে লিখে রাখছি। দেখো ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। আর প্রোটনের প্রকৃত চার্জ বা আধান হচ্ছে দেখো ইলেকট্রনের বিপরীত, অর্থাৎ ইলেকট্রন ছিল মাইনাস চার্জে,
প্রোটন হচ্ছে কি +1.60 ইনটু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এটা মনে থাকলে তোমার এটা এমনিতেই মনে থাকবে, জাস্ট শুধু এটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে কি পজিটিভ, আর নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ, এর চার্জ হচ্ছে 0। তারপর দেখো প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইনটু 10⁻28 গ্রাম, আর প্রোটনের প্রকৃত ভর দেখো 1.673 ইনটু 10⁻24 গ্রাম, এবং নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইনটু 10⁻24 গ্রাম। ঠিক আছে, তারপর দেখো আপেক্ষিক চার্জ বা আধান, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ বা আধান হচ্ছে -1, তাহলে প্রোটনেরটা কি হবে +1 হবে, কারণ একজন একজনের কি বিপরীত, প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের বিপরীতধর্মী চার্জ। তারপর দেখো নিউটনের চার্জ 0, অর্থাৎ নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ। আবার সেম দেখো আপেক্ষিক বলের ক্ষেত্রে ইলেকট্রনের আপেক্ষিক বল হচ্ছে 0, প্রোটনের আপেক্ষিক বল 1 এবং নিউটনের আপেক্ষিক বল হচ্ছে 1। তো এগুলো প্রায় সব পরীক্ষাতে আছে, তো তোমরা যেগুলো বেশি মনে রাখবা, তোমাদের জাস্ট এই 4টা 5টা মান মনে রাখলেই ইনাফ। যেমন ধরো এই যে এই মানটা রাখবা মনে, ইলেকট্রনের প্রকৃত চার্জ বা আধান, প্রোটনের প্রকৃত চার্জ বা আধান। তারপর দেখো ইলেকট্রনের প্রকৃত ভর, প্রোটনের প্রকৃত ভর, নিউটনের প্রকৃত ভর, এই 5টা মান একটু বেশি মনে রাখা লাগে। ঠিক আছে, প্রায় সময় এমসিকিউতে বা বিভিন্ন ম্যাথ করতে গেলে আমাদের এই 5টা মান হচ্ছে বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে, আশা করি মূল কণিকা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। এখন আমরা কোন একটা পরমাণু বা মৌলকে কিভাবে প্রকাশ করতে হয় সেই জিনিসটা জানি। কোন একটি পরমাণুকে কিভাবে প্রকাশ করে সেটা জানার আগে আমাদের প্রথমে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে একটু ধারণা লাভ করতে হবে। তো পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে, আর এই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং কোনো একটা মৌলের নিউক্লিয়াসে আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে, তাই না? সো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে ভর সংখ্যা, এবং এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি হবে? নিউট্রন সংখ্যা হবে তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাই না? যেহেতু ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি, তাহলে অবশ্যই ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। এবং কোনো একটা পরমাণুতে যতটা প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে কি প্রোটন সংখ্যা, তাই না? আচ্ছা, এখন ধরো আমাদের কাছে একটা পরমাণু দেয়া আছে, এই যে এটা এক্স একটা পরমাণু, এখানে এখানে দেয়া আছে, তার মানে কি এই যে কোন একটা পরমাণু বা মৌলের সবার উপরে বাম পাশে যে জিনিসটা দেয়া থাকবে ওইটা হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। ঠিক আছে, এবং নিচে যা থাকবে এটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তাই না? কারণ আমরা কি বলছি, এ দ্বারা ভর সংখ্যা এবং জেড দ্বারা কি পারমাণবিক সংখ্যা বোঝাই। সো তাহলে এরকম যদি একটা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দেয়া থাকে, আমরা এইখান থেকে আরো 3টা জিনিস বের করতে পারি। সেগুলো কি কি? ধরো এখানে একটা মৌল দেয়া আছে সোডিয়াম, এখানে উপরে বাম পাশে 23 দেয়া আছে এবং নিচে কি 11 দেয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি না যে নিচের এই যে সংখ্যাটা, আমরা কিন্তু বলছি এই নিচের সংখ্যাটা হচ্ছে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে আমরা লিখতে পারি না এই যে প্রোটন সংখ্যা সমান হচ্ছে 11। এবং আমরা বলছি কোন একটা মৌলের মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক ততটা কি ইলেকট্রন থাকে, তাহলে আমরা কি বলতে পারি না এখানে ইলেকট্রন সংখ্যা 11। এবং উপরে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে আমরা ভর সংখ্যা, তাহলে এখানে বলতে পারি না আমরা ভর হচ্ছে 23। এবার নিউটন, নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করবো? আমরা বলছি যে নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, যেহেতু কি ভর সংখ্যা সমান ছিল কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে এখন আমরা এই ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা এখানে কত পাবো? 23 থেকে 11 বিয়োগ করলে আমরা এখানে পাবো 11। ঠিক আছে, তারপর দেখো চার্জ, সামগ্রিকভাবে অর্থাৎ কোন একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ বা আধান নিরপেক্ষ, সে যতক্ষণ পর্যন্ত না কোন ধরনের ইলেকট্রন আদান প্রদান করতেছে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এই মৌলের চার্জ হচ্ছে 0। যদি সে কোনো কারণে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তোমরা সোজা মনে রাখবা যদি কোনো একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে
প্লাস চার্জে চার্জিত হবে এবং ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে সে মাইনাস চার্জে চার্জিত হবে। অর্থাৎ আমরা জানি ইলেকট্রন হচ্ছে কি মাইনাস চার্জ যুক্ত এবং প্রোটন হচ্ছে প্লাস চার্জ যুক্ত। সে যদি কখনো ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার কি মাইনাস চার্জ কমে যাচ্ছে, প্লাস চার্জ বেড়ে যাচ্ছে। আবার যদি সে কখনো ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তার মাইনাস চার্জ বেড়ে যাচ্ছে, প্লাস চার্জ কমে যাচ্ছে, তাই না? সো সে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে তার মাইনাস চার্জ হবে তত, এবং যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে তার প্লাস চার্জ হবে তত। ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমরা সামনে আরো বিস্তারিত জানবো। তো আপাতত কোন একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয় বুঝতে পারছো। এর নিচে বাম পাশে হচ্ছে যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, উপরে বাম পাশে যে সংখ্যাটা দেয়া আছে ওইটা হচ্ছে তার ভর সংখ্যা। যদি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেয়া থাকে তাহলে কিন্তু আমরা আরো বাকি তিনটা জিনিস পাইতেছি। তিনটা জিনিস কি কি? ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারতেছি, নিউট্রন সংখ্যা বের করতে পারতেছি এবং চার্জ কত ওইটা বের করতে পারতেছি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো কোন একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করতে হয় এবং ওই পরমাণুটা থেকে আমরা কিভাবে প্রোটন সংখ্যা চিনবো, কিভাবে ভর সংখ্যা চিনবো, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে ইলেকট্রন সংখ্যা বুঝতে পারবো কত, নিউট্রন সংখ্যা কত বুঝতে পারবো, চার্জ কত সেটা বুঝতে পারবো। ঠিক আছে? আমাদের পরবর্তী টপিক হচ্ছে আইসোটোপ, আইসোটোন ও আইসোবার। ঠিক আছে? আমরা এখন আইসোটোপ, আইসোটোন ও আইসোবার সম্পর্কে জানবো। আচ্ছা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তুমি এই তিনটা জিনিস খুব সহজেই মনে রাখতে পারো। জাস্ট শুধু তুমি শেষের যে অক্ষরটা, প্রত্যেকটা শব্দের শেষের অক্ষরটা একটু লক্ষ্য করো। যেমন আইসোটোপের শেষে আছে প, আইসোটোন এর শেষে আছে ন, এবং আইসোবার এর শেষে আছে বা। তুমি জাস্ট এতটুকু মনে রাখবা, তাইলে হচ্ছে তোমার আইসোটোপ, আইসোটোন ইজি ভাবে মনে থাকবে। যেমন দেখো, আইসোটোপ প, লাস্টে আছে কি প, অর্থাৎ তুমি এইভাবে মনে রাখবা, প মানে হচ্ছে প্রোটন। যেই সকল পরমাণুর প্রোটন সংখ্যা পরস্পর সমান, নিউট্রন ও ভর সংখ্যা হচ্ছে কি ভিন্ন, নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন দেখো এখানে কার্বন 12 এবং কার্বন 14, এই উভয় পরমাণুর প্রোটন সংখ্যা আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসছি যে নিচে বাম পাশে যা থাকে ওইটা হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, উপরে যা থাকে ওইটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে দেখো এই দুইটা পরমাণুরই কিন্তু কি প্রোটন সংখ্যা 6 সো আমরা বলতে পারি যে এই কার্বন 12 এবং কার্বন 14 পরস্পরের আইসোটোপ। তারপর দেখো আইসোটোন, তাহলে বুঝতেই পারছো ন, ন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা। যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা পরস্পর সমান, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন দেখো এখানে কার্বন 14 এবং অক্সিজেন, কার্বন 14 থেকে, অর্থাৎ এই 14 হচ্ছে কার্বনের ভর এবং 6 হচ্ছে কি কার্বনের প্রোটন সংখ্যা। সো নিউট্রন সংখ্যা বের করা আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসছি। ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা। সো 14 থেকে যদি আমরা 6 মাইনাস করি আমরা কিন্তু এখানে পাবো কি 8। ঠিক আছে? তাহলে এটা কার্বন 14 এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8। সিমিলারলি দেখো এখানে অক্সিজেন, অক্সিজেনের ভর হচ্ছে কত 16 এবং এর প্রোটন সংখ্যা হচ্ছে 8। সো আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, এই 16 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি কি 8। দেখো এর নিউটন সংখ্যাও 8 এবং এর নিউটন সংখ্যাও কি 8। সো আমরা বলতে পারি যে কার্বন 14 এবং অক্সিজেন পরস্পরের কি আইসোটোন। তারপর দেখো আইসোবার, তাহলে বার, বার মানে বল, বুঝতেই পারতেছো। যে সকল পরমাণুর ভর সংখ্যা পরস্পর সমান, তাহলে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি হবে ভিন্ন হবে, তাই না? তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা পরস্পর সমান, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন দেখো এখানে আর্গন, আর্গনের ভর সংখ্যা এখানে কত আমরা দেখতেছি 40, এবং ক্যালসিয়াম, এই দেখো ক্যালসিয়ামের ভর সংখ্যা কিন্তু কি 40। সো দুইটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি আর্গন এবং ক্যালসিয়াম পরস্পরের কি আইসোবার। সো আশা করি আইসোটোপ, আইসোটোন, আইসোবার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা খুব ইজিলি এই তিনটা জিনিস মনে রাখতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এর পরবর্তী আমাদের টপিকে চলে যাই। আমাদের এর পরবর্তী টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের রাদারফোর্ড ও বুর পরমাণু মডেল। প্রায় সময় তোমাদের পরীক্ষাতে এই রাদারফোর্ড এবং বুর পরমাণু মডেল থেকে কোশ্চেন আসে। সো আমরা এখন রাদারফোর্ড এবং বুর পরমাণু মডেল সম্পর্কে জানব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, আর এর উপর ভিত্তি করে তিনি একটি পরমাণু মডেল প্রদান করেন
যাকে আমরা বলি রাদারফোর্ড পরমাণু মডেল। একে সৌরজগতের সাথে তুলনা করা হয় বলে একে সৌর মডেলও বলা হয়। পরমাণু সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড মূলত তিনটি প্রধান কথা বলছে। সেগুলো কি? প্রথমটি হচ্ছে পরমাণুর কেন্দ্র, দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন এবং তৃতীয়টি হচ্ছে চার্জের সমতা। তো পরমাণুর কেন্দ্র সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কি বলছে? পরমাণুর কেন্দ্র সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে, প্রত্যেকটা পরমাণুর ঠিক মাঝখানে ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটি কেন্দ্র আছে, যার নাম নিউক্লিয়াস। এবং পরমাণুর প্রায় সমস্ত ভর এই নিউক্লিয়াসেই পুঞ্জীভূত থাকে এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বরে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে বলছে। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে, ঠিক তদ্রূপ এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ঘুরতেছে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে কি বলছে? চার্জের সমতা। কোন একটা পরমাণুতে যত সংখ্যক ধনাত্মক চার্জ অর্থাৎ প্রোটন থাকে, ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন থাকে। তাই একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ অথবা চার্জ শূন্য। ঠিক আছে, তো আশা করি রাদারফোর্ড পরমাণু মডেলটা তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের পরীক্ষাতে আসে, শুধু তোমরা এই তিনটা কথা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু এই রাদারফোর্ড পরমাণু মডেলটা লিখতে পারবা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় সময় এই রাদারফোর্ড পরমাণু মডেলটা লিখতে বলে। ঠিক আছে, তো এখন আমরা এই রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার প্রথম পয়েন্টটা দেখো, কি বলা হয়েছে এখানে? কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরে, ওই কক্ষপথের ব্যাসার্ধ কিংবা আকার আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধরনের ধারণা বা ব্যাখ্যা দিতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্টটা দেখো, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা হয়েছে। অর্থাৎ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরতেছে, ঠিক তদ্রূপ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। রাদারফোর্ড কিন্তু এই কথাটা বলছে। কিন্তু সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর অপরদিকে পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত। সো চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করা হয়েছে, এটাও কিন্তু কি ঠিক হয়। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে সেই সম্পর্কে কোনো কি ধারণা দেয়া হয়নি বা কোনো ধারণা দিতে পারেনি বিজ্ঞানী রাদারফোর্ড। এরপরের পয়েন্টটা দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই মডেলটি সঠিক নয়। কারণ কি? বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী কোন একটি চার্জিত বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন এটি ক্রমাগত শক্তি হারাতে থাকে। তার মানে রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী যদি ইলেকট্রন ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন এটি শক্তি হারাতে হারাতে এক সময় কিন্তু এই কেন্দ্রে পতিত হবে। অর্থাৎ এই পরমাণুর অস্তিত্বই কি ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি তা দেখা যায়? বাস্তবে কিন্তু তা হয় না। সো ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী এই রাদারফোর্ড পরমাণু মডেলটি কি সঠিক নয়। ঠিক আছে, আশা করি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা বুঝতে পারছো। এখন আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানব। রাদারফোর্ড পরমাণু মডেলের সমস্যা সমাধান নিয়ে 1913 সালে হাজির হলেন তারই ছাত্র নিলস বোর। তিনি কোয়ান্টাম তথ্যের উপর ভিত্তি করে একটি মডেল প্রস্তাব করেন। চলো দেখি এই নিলস বোর তার পরমাণু মডেলে কি বলছে। তিনি প্রথমেই কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছেন। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে যেই কোনো জায়গায় ঘুরতে পারে না, তারা নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ঠিক আছে, এবং এই কক্ষপথগুলোর নাম দেন তিনি স্থির কক্ষপথ বা শক্তি স্তর, এবং এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তারপরে 2 নম্বরে দেখা বলছে শক্তির কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে, তখন ওই ইলেকট্রন শক্তি শোষণও করে না, আবার শক্তি কি বিকিরণ কিংবা ছেড়েও দেয় না। দেখো এই কথার দ্বারাতে কিন্তু ম্যাক্সওয়েলের সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বরে দেখো কি বলছে, শক্তির শোষণ ও বিকিরণ। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, অর্থাৎ
ধরো এখানে 1 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যদি 3 নম্বর শক্তি স্তরে যেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ইলেকট্রনটা শক্তি শোষণ করবে, অর্থাৎ বাইরে থেকে তাকে শক্তি দিতে হবে। আবার 3 নম্বর শক্তি স্তর থেকে যদি কোনো একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ ধরো 2 কিংবা 1 নম্বর শক্তি স্তরে আসতে চায়, সেই ক্ষেত্রে এই ইলেকট্রনটা কি করবে, শক্তি ছেড়ে দিবে, অর্থাৎ শক্তি বিকিরণ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বোর পরমাণু মডেলের বিবৃতি। তো আশা করি এই বোর পরমাণু মডেলটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ তোমরা জাস্ট এই 3টা কথা মাথায় রাখবা, নির্দিষ্ট কক্ষপথ, শক্তির কোনো পরিবর্তন হয় না, এবং কি শক্তি শোষণ ও বিকিরণ, এই 3টা কথা মাথায় রাখলে বোর পরমাণু মডেল থেকে যদি প্রশ্ন আসে তোমরা ইনশাআল্লাহ আনসার করতে পারবা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় সময় রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল আসে। ঠিক আছে, তো এখন এই বোর পরমাণু মডেলেরও কি কিছু সীমাবদ্ধতা আছে। এখন আমরা এই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দেখব। বোর পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতাটা দেখো, এক ইলেকট্রনের সীমাবদ্ধতা। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, সূক্ষ্ম বর্ণালী রেখা। বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে গমন করে তখন একটি বর্ণালী রেখা শুধু পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে দেখা যায় অনেকগুলো সূক্ষ্ম বর্ণালী রেখা দেখা যায়। সো এই সূক্ষ্ম বর্ণালীগুলোর ব্যাখ্যা বোর দিতে পারে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বরে বোর পরমাণু মডেলে শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, তাই না? কিন্তু পরবর্তীতে ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে সেটা পাওয়া গেছে। সো এটা হচ্ছে এই বোর পরমাণু মডেলের আরো একটি সীমাবদ্ধতা। তাহলে আশা করি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারছো। এখন আমরা শক্তি স্তর ও উপশক্তি স্তর সম্পর্কে জানব। বোর পরমাণু মডেলে ইলেকট্রনগুলো যে স্থির কক্ষপথে ঘুরে বলা হয়েছে, সেই স্থির কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা প্রধান শেল বলে, এবং প্রধান শক্তি স্তর বা প্রধান শেলকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রধান শক্তি স্তর বা প্রধান শেলগুলোর নাম হচ্ছে কে, এল, এম, এন ইত্যাদি। কোন একটি প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এখানে n এর মান যখন 1, তখন একে বলি আমরা কে শেল বা কে প্রধান শক্তি স্তর, এবং কে শেল বা কে প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এই সূত্র অনুযায়ী 2 × 1², অর্থাৎ যেহেতু এখানে n এর মান 1, সো এখানে আমরা 1² লিখব। তাহলে এখান থেকে আমরা পাবো 2। অর্থাৎ 1 নম্বর যে প্রধান শক্তি স্তরটা আছে অর্থাৎ কে শেল, এখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই শেলের বা এই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তারপর দেখো n এর ভ্যালু যখন 2, n এর ভ্যালু 2 হলে এই শেল বা প্রধান শক্তি স্তরের নাম হচ্ছে এল। ঠিক আছে, এবং এল শেলে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই সূত্র অনুযায়ী 2 × 2², যেহেতু n এর ভ্যালু এখানে কি 2, সো 2², এবং 2 × 2² সমান 8। তার মানে দ্বিতীয় যে প্রধান শক্তি স্তরটি অর্থাৎ এল শেল, এখানে সর্বমোট 8টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো n সমান 3 হলে এই শেলের নাম হচ্ছে এম শেল বা এম প্রধান শক্তি স্তর, এবং এম শেলে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 2n²। এই সূত্র অনুযায়ী 2 × 3², যেহেতু n এর ভ্যালু 3, সো 2 × 3² সমান হচ্ছে 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে সর্বমোট 18টি ইলেকট্রন থাকতে পারে। তারপর দেখো n এর ভ্যালু যখন 4, n এর ভ্যালু 4 হলে এই শেলের নাম হচ্ছে এন শেল বা এন প্রধান শক্তি স্তর। তাহলে এন শেলে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই সূত্র অনুযায়ী 2 × 4², যেহেতু n এর ভ্যালু 4, সো এখান থেকে আমরা পাই 2 × 4² সমান 32। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি এই প্রধান শক্তি স্তর সম্পর্কে তোমরা মোটামুটি একটু ধারণা লাভ করতে পারছো। এবার আসো উপশক্তি স্তর সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করব। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, স্মল
এল দ্বারা প্রকাশ করা হয় এবং উপশক্তি স্তরগুলোকে এসপিডিএফ বলা হয়। ঠিক আছে, এই কোন একটি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l+1। এখানে এল এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে n এর আগ পর্যন্ত। তাহলে n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হবে 0। কারণ কি n এর আগ পর্যন্ত, তাহলে 0 থেকে n এর আগ পর্যন্ত n এর ভ্যালু যেহেতু এখানে 1, তাহলে 1 মাইনাস এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই যে n এর ভ্যালু 1, 1 - 1 সমান কি 0। সো এখানে l এর ভ্যালু হচ্ছে কি 0। আচ্ছা, আরেকটি কথা তোমাদের বলে দেই, যখন আমরা কিন্তু এখানে দেখছি n এর ভ্যালু 1 হলে এটাকে আমরা কে শেল বলতেছি প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে, n এর ভ্যালু 2 হলে এটাকে আমরা l শক্তি স্তর বলতেছি, n এর ভ্যালু 3 হলে m শক্তি স্তর প্রধান শক্তি স্তর বলতেছি, এবং n এর ভ্যালু 4 হলে আমরা একে n প্রধান শক্তি স্তর বা শেল বলতেছি। সেম l এর ভ্যালু যদি 0 হয়, আমরা যে উপশক্তি স্তর বা উপশক্তি স্তরকে আবার অরবিটালও বলা হয়, যে উপশক্তি স্তরটি পাবো সেটি নাম হচ্ছে s। n এর ভ্যালু 1 হলে যেই উপশক্তি স্তরটি আমরা পাবো সেটার নাম হচ্ছে p উপশক্তি স্তর বা অরবিটাল। n এর ভ্যালু 2 হলে যেই উপশক্তি স্তরটি আমরা পাবো সেটার নাম হচ্ছে d উপশক্তি স্তর বা অরবিটাল, এবং n এর ভ্যালু 3 হলে যেই উপশক্তি স্তরটি আমরা পাবো সেটার নাম হচ্ছে f উপশক্তি স্তর বা অরবিটাল। সো এখানে যেহেতু n সমান 1 হলে l আমরা কি 0 পাই এই সূত্র অনুযায়ী, যেহেতু l এর মান 0 থেকে n এর আগ পর্যন্ত। তাহলে এই যেহেতু এখানে আমরা 0 পাইছি, তাহলে বলতো আমরা এখানে কোন উপশক্তি স্তরটা পাবো? আমরা এখানে কিন্তু শুধু এই s উপশক্তি স্তরটা পাবো। এই যে দেখো, যেহেতু বলছি আমরা l সমান 0 হলে s উপশক্তি স্তর পাওয়া যায়, সো এখানে s উপশক্তি স্তর পাবো। এবং আমরা এই উপশক্তি স্তরটা কিভাবে লিখবো? এই উপশক্তি স্তরটাকে আমরা লিখবো, এই উপশক্তি স্তরের সামনে যে সংখ্যাটা আমরা দেখতেছি ওইটা হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, অর্থাৎ n এর ভ্যালু। এটা হচ্ছে n এর ভ্যালু। যেহেতু এখানে n1 এর জন্য আমরা s পাইছি, l0 পাইছি, 0 মানে হচ্ছে s উপশক্তি স্তর। সো এই n এর ভ্যালুটা আমরা হচ্ছে এই উপশক্তি স্তরের সামনে লিখব, অর্থাৎ এইভাবে কোন একটা উপশক্তি স্তরকে প্রকাশ করব। তারপরটা দেখো, n এর ভ্যালু 2 হলে l আমরা পাবো 2 এর আগ পর্যন্ত 0 থেকে, তাহলে 0 1 এখানে শুধু দুইটা ভ্যালু পাবো 2 এর আগ পর্যন্ত, তাই না? তাহলে যেহেতু এখানে আমরা 0 এবং 1 পাইছি, তাহলে 0 এর জন্য আমরা কিছুক্ষণ আগে বললাম কি l0 এর জন্য যে উপশক্তি স্তরটা পাই তার নাম হচ্ছে s, এবং l1 এর জন্য যে উপশক্তি স্তরটা পাবো তার নাম হচ্ছে কি p। তাহলে এখানে দেখো এই যে s p, এবং যেহেতু প্রধান শক্তি স্তর n এর ভ্যালু ছিল 2, সেই জন্য আমরা এই s এর আগে 2 এবং p এর আগে কি 2 লিখে প্রকাশ করব এই উপশক্তি স্তরগুলোকে। ঠিক আছে, তারপর দেখো n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু হবে 0 থেকে 3 এর আগ পর্যন্ত। সো 0 থেকে 3 এর আগ পর্যন্ত হচ্ছে 0 1 2, এবং এখানে যেহেতু 0 1 2 পাইছি, তাহলে আমরা 0 এর জন্য এই যে এখানে পাবো s উপশক্তি স্তর, তারপর 1 এর জন্য আমরা পাবো p উপশক্তি স্তর, এবং দেখো 2 এর জন্য কি বলছি আমরা d উপশক্তি স্তর পাবো। এই যে দেখো d উপশক্তি স্তর লিখছি, এবং যেহেতু এখানে n সমান 3, অর্থাৎ প্রধান শক্তি স্তরের ভ্যালু ছিল 3, তাই আমরা এগুলোর সামনে প্রত্যেকটা সামনে কি 3 লিখবো। ঠিক আছে, তারপরে দেখো n এর ভ্যালু যদি কি 4 হয়, n এর ভ্যালু 4 হলে l এর ভ্যালু হবে কি 0 থেকে 4 এর আগ পর্যন্ত, অর্থাৎ 3। তাহলে দেখো 0 1 2 3। তাইলে যেহেতু 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, এবং 4 এর 3 এর জন্য কি f পাবো আমরা। এখানে দেখো s p d f লিখছি, এবং যেহেতু কি এটা প্রধান শক্তি স্তর, অর্থাৎ n এর ভ্যালু যেহেতু 4, এজন্য আমরা প্রত্যেকটা সামনে কি এই যে দেখো 4s 4p 4d পাইছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা আরো একটু সুন্দরভাবে একটা ছকের মাধ্যমে এখন দেখব। ঠিক আছে, তো চলো আমরা ছকের মাধ্যমে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা টেবিল নিয়ে নিছি, যেখানে হচ্ছে প্রথম কলামে প্রধান শক্তি স্তরের মান n, দ্বিতীয় কলামে প্রধান শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তরের মান অর্থাৎ l এর মান, এবং তৃতীয় কলামে l অনুযায়ী অরবিটালের নাম, চতুর্থ কলামে অরবিটালের প্রতীক, পঞ্চম কলামে উপশক্তি স্তরে বা অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2 × 2l+1 এই সূত্র অনুযায়ী আমরা এই কলামে ভ্যালুগুলো বসাবো, এবং ষষ্ঠ কলামে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2n² এই সূত্র অনুযায়ী আমরা ভ্যালুগুলো বসাবো। ঠিক আছে, তো প্রথমেই যদি ধরো
প্রধান শক্তি স্তর n, n এর ভ্যালু যদি আমি লিখি 1, তাহলে l এর ভ্যালু আমরা কত পাবো? কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখে আসছি যে n এর ভ্যালুর উপরে l এর ভ্যালু নির্ভর করতেছে, অর্থাৎ l এর ভ্যালু হচ্ছে 0 থেকে n এর আগ পর্যন্ত। তাহলে এখানে n এর ভ্যালু যেহেতু 1, তাহলে l এর ভ্যালু কিন্তু আমরা শুধু এখানে 0 পাবো, ঠিক আছে? এবং এই 0 এর জন্য, l এর ভ্যালু 0 এর জন্য আমরা কোন অরবিটালটা পাই? আমরা শুধু s অরবিটাল পাই, ঠিক আছে? এবং এই অরবিটালটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এই অরবিটালটাকে আমরা প্রকাশ করি এই যে এখানে s লিখি এবং প্রধান শক্তি স্তরের ভ্যালুটা এই s এর আগে আমরা লিখি, এই যে প্রধান শক্তি স্তরের ভ্যালু, ঠিক আছে? এখন এই সূত্র অনুযায়ী অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কত পাবো আমরা? দেখো, আমি প্রথম একটা শুধু করব, বাকিগুলো আমি ডিরেক্ট বসিয়ে ফেলবো। দেখো, এই সূত্র অনুযায়ী এখানে হচ্ছে 2 এবং ব্র্যাকেটের ভেতর কি 2 ইনটু l, l এর ভ্যালু এখানে আমরা কত পাইছি? 0 পাইছি, ঠিক আছে? সো এখানে যদি 0 বসাই প্লাস 1, তাহলে দেখো এখান থেকে কি পাইতেছি আমরা? এখান থেকে 2 ইনটু এই পুরোটা টার্ম তো 0, তার মানে এখানে থাকতেছে শুধু 1। আলটিমেট আমরা এখান থেকে পাইতেছি কত? 2 পাইতেছি, ঠিক আছে? তাহলে l এর ভ্যালু 0 এর জন্য আমরা ভ্যালু পাইছি কত? এখানে 2। এখন প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমরা কত পাবো? এই সূত্রটা আমি একবার ইউজ করব প্রথম, তারপরে আমি সরাসরি বসিয়ে ফেলবো। তাহলে চলো, এখানে 2, n এর ভ্যালু এখানে কিন্তু 1, সো 2 ইনটু 1 সমান এখান থেকে আমরা পাবো 2, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু 1 নিয়ে আমরা দেখলাম, আমাদের এই 1 নিয়ে n এর ভ্যালু আমাদের কাজটা শেষ। আমরা এখন n এর ভ্যালু 2 এর জন্য দেখব আমরা কি পাই। ধরো এখানে আমি n এর ভ্যালু 2 নিলাম, তাহলে n এর ভ্যালু 2 নিলে l এর ভ্যালু আমরা কত পাবো? l এর ভ্যালু বলছি 0 থেকে 2 এর আগ পর্যন্ত, তাহলে 0 1। এখন এই 0 এর জন্য এই অরবিটালের নামটা কি হবে? 0 এর জন্য অরবিটালের নামটা হচ্ছে s, এবং 1 এর জন্য যে অরবিটালটা পাই আমরা বলছি ওইটা হচ্ছে কি? p অরবিটাল। এখন এই অরবিটালটাকে আমরা প্রকাশ করব কিভাবে? বলছি s লিখবো, p লিখবো, এবং এদের সামনে কি প্রধান শক্তি স্তর বা যে প্রধান শেল এর ভ্যালুটা, অর্থাৎ n এর ভ্যালু 2, এইগুলো বসাবো। 2s 2। এখন এই s এর জন্য কিছুক্ষণ আগে এই যে l এর ভ্যালু 0 এর জন্য আমরা কিন্তু কিছুক্ষণ আগে মোট ইলেকট্রন পাইছি কত? 2টা। এখন p এর জন্য যদি এই যে l এর ভ্যালু আমরা এই সূত্রতে বসাই, দেখো l এর ভ্যালু 1, 1 এর জন্য এখানে l এর ভ্যালু যদি আমরা বসাই 2 ইনটু 1, তার মানে 2 প্লাস 1 হচ্ছে 3। তাহলে এই 3 কে যদি আমরা এই 2 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 6, ঠিক আছে? এই সূত্রতে আমরা সরাসরি n এর ভ্যালু বসাই, n এর ভ্যালু এখানে আমরা 2 নিছিলাম, সো এই সূত্রের মধ্যে যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, এর সামনে 2 আছে ইনটু আকারে, তাহলে 4 ইনটু 2, তাহলে আমরা কত পাবো? 8, ঠিক আছে? তাহলে এবারে n এর ভ্যালু আমরা 3 নিয়ে দেখি আমরা কি পাই। n এর ভ্যালু যদি আমরা 3 নিই, ধরো n এর ভ্যালু নিলাম আমরা 3, তাহলে n এর ভ্যালু 3 হলে আমরা বলছি যে l এর ভ্যালু হবে কি 0 থেকে 3 এর আগ পর্যন্ত, তাহলে l এর ভ্যালু পাবো 0 1 এবং 2। সেম 0 এর জন্য পাবো s, l এর ভ্যালু 0 এর জন্য s, 1 এর জন্য হচ্ছে p এবং 2 এর জন্য হচ্ছে d, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিভাবে প্রকাশ করব? এই অরবিটালটাকে প্রতীক আকারে কিভাবে লিখবো? s p d লিখবো এবং এদের সামনে কি প্রধান শক্তি স্তর বা n এর ভ্যালুটা বসাবো। তাহলে এখানে 3 নিছিলাম আমরা প্রধান শক্তি স্তরের ভ্যালু, সো এখানে আমরা 3s 3p 3d পাবো। সিমিলারলি এখানে ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি, এই 0 এর জন্য তো আমরা ইলেকট্রন সংখ্যা কত 2 পাইছিলাম আগে, এবং p এর 1 এর জন্য কি 6 পাইছিলাম। তাহলে এবার 2 এর জন্য যদি এখানে আমরা 2 বসাই, এই সূত্রতে বসাও, 2 দুগুণে 4 একে 5, আর 2 যদি 5 এর সাথে গুণ করি তাহলে এখানে পাবো আমরা 10, ঠিক আছে? তাহলে এখানে প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হবে এই যে n এর ভ্যালু 3, এখানে যদি আমরা 3 বসাই তাহলে আমরা কত পাবো? 3 3 9, 9 দুগুণে কত 18, 18, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা যদি সর্বশেষ আরো একটা সংখ্যা নিই, আমরা ধরো নিলাম n এর ভ্যালু নিলাম আমরা 4, n এর ভ্যালু 4 এর জন্য আমরা l এর ভ্যালু কি কি পাবো? l এর ভ্যালু হচ্ছে 0 1 2 এবং 3, তিনটা পাবো, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে 4 এর আগ পর্যন্ত। এখন এই 0 এ l এর ভ্যালু 0 এর জন্য আমরা জানি কোন অরবিটালটা পাই? s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, এবং 3 এর জন্য আমরা জানি f অরবিটাল, ঠিক আছে? এখন আবার সেম l এর ভ্যালু যদি আমরা এখানে সরি প্রতীকটা যদি এখন লিখতে চাই তাহলে প্রতীকটা কিভাবে লিখবো? s p d f, যেহেতু আমরা এখানে প্রধান শক্তি স্তর বা n এর ভ্যালু 4 নিছিলাম,
এখানে এদের সামনে আমরা কি 4s 4p 4d 4f বসাবো এবং এখানে আমরা ইলেকট্রন সংখ্যা কিভাবে হিসাব করব অরবিটালের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করব হচ্ছে দেখো এই 0 এর জন্য l এর ভ্যালু 0 এর জন্য আমরা আগে কিন্তু পাইছি 0 এর জন্য 2 পাইছিলাম 1 এর জন্য কি 6 পাইছিলাম 2 এর জন্য 10 পাইছিলাম এখন এই 3 যদি বসাই 3 যদি এই সূত্রতে বসাই তাহলে 3 দুগুণে 6 আর একে 7 আর এখানে আছে 2 গুণ আকারে তাহলে 7 দুগুণে কত 14 ঠিক আছে এখন মোট প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি n এর ভ্যালু এখানে 4 সো এখানে যদি 4 বসাই 4 4 16 16 দুগুণে কত 32 দেখো কিছুক্ষণ আগে কিন্তু প্রধান শক্তি স্তরে আমরা এই ভ্যালুগুলো পাইছিলাম যে প্রধান শক্তি স্তরের প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারে এখন দেখো একটু এই দিকে একটু লক্ষ্য করে দেখো আমরা এখানে যে অরবিটালগুলো লিখছি ঠিক আছে এই অরবিটালের মধ্যে যে 1s l এর ভ্যালু যখন 0 ছিল তখন আমরা কিন্তু শুধু 1s পাইছিলাম এবং এখানে ইলেকট্রন ছিল কয়টা দুইটা ঠিক আছে l এর ভ্যালু যখন 2 ছিল আমরা এখানে কি পাইছি 2s 2p তাহলে 2s এর অর্থাৎ l এর ভ্যালু 0 এর জন্য কিন্তু আমরা দুইটাই পাইছি ইলেকট্রন এখানেও কিন্তু l এর ভ্যালু 1 এর জন্য অর্থাৎ p অরবিটালের জন্য আমরা এখানে ইলেকট্রন পাইছি 6টা আবার দেখো 3 এর জন্য l এর ভ্যালু পাইছিলাম আমরা কত 0 1 2 তাহলে এখানে আমরা 3s 3p 3d পাইছি অরবিটালগুলা তাহলে সেম s এর মধ্যে তো দুইটাই থাকতেছে p এর মধ্যে 6টাই থাকতেছে তাহলে d তে কয়টা আসতেছে 10টা ঠিক আছে আবার দেখো n এর ভ্যালু 4 এর জন্য আমরা 0 1 2 3 পাইছিলাম অর্থাৎ s p d f পাইছিলাম s এর জন্য দুইটাই আছে p তে কয়টা 6টা d তে 10টা f এ কয়টা পাইছি 14টা ঠিক আছে অর্থাৎ ধরো আমাদের যে sp-d অরবিটাল গুলো আছে ঠিক আছে sp-d অরবিটাল গুলাতে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা করে থাকবে s এ 2টা থাকবে তারপরে p তে 6টা থাকবে d তে 10টা থাকবে এবং f এ কয়টা থাকবে 14টা থাকবে ঠিক আছে তো আশা করি এই সবটা তোমরা বুঝতে পারছো এখন দেখো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে প্রায় সময় যে এখানে 1s আছে কিন্তু 1p 1d 1f নাই আবার দেখো 2s 2p আছে কিন্তু 2d 2f নাই আবার দেখো 3s 3p 3d আছে কিন্তু 3f নাই কি জন্য সাপোজ ধরো তোমাকে একটা কোশ্চেন করলো আমি এটা একটু বুঝতেছি ধরো তোমাকে এখানে একটা প্রশ্ন করলো যে 2p আছে কিন্তু 2d নাই কি জন্য 2p আছে কিন্তু 2d কি নাই কি জন্য নাই তাহলে তুমি এটা একটু ভালো করে লক্ষ্য করো যদি একটু তুমি কমন সেন্স খাটাও তাহলে এই আনসারটা দিতে পারো তুমি দেখো এই 2টা আমরা কিসের ভিত্তিতে বসাইছিলাম এখানে প্রধান শক্তি স্তর n এর ভ্যালু অনুযায়ী আমরা এখানে 2 বসাইছিলাম না তাহলে দেখো তো n এর ভ্যালু এই যে এটা হচ্ছে n এর ভ্যালু n এর ভ্যালু 2 এর জন্য আমরা l এর ভ্যালু কি কি পাই n এর ভ্যালু 2 এর জন্য আমরা l এর ভ্যালু পাই l পাই 0 এবং 1 ঠিক আছে তো যেহেতু n এর ভ্যালু এখানে 2 এবং l এর ভ্যালু 0 এবং 1 আমরা জানি l এর ভ্যালু 0 এর জন্য পাই কি s উপশক্তি স্তর 1 এর জন্য কি পাই p উপশক্তি স্তর তাহলে n এর ভ্যালু 2 এর জন্য শুধু s এবং p উপশক্তি স্তর পাইতেছি আমরা d উপশক্তি স্তর আমরা পাই না ঠিক আছে আবার সিমিলারলি তোমাকে যদি কোশ্চেন করে ধরো সাপোজ তোমাকে কোশ্চেন করলো 3d আছে ঠিক আছে কিন্তু 3f নাই কি জন্য তাহলে এখানে দেখো সিমিলারলি এখানে 3 হচ্ছে n এর ভ্যালু তাহলে n সমান 3 এর জন্য আমরা l সমান কি পাই l সমান পাই 0 1 এবং 2 সো এই 0 l এর ভ্যালু 0 এর জন্য আমরা জানি s উপশক্তি স্তর পাবো 1 এর জন্য p উপশক্তি স্তর পাবো এবং 2 এর জন্য d উপশক্তি স্তর পাবো সো এই জন্য 3d আছে 3f নাই সেম সিমিলার কারণেই 2p আছে 2d নাই ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো প্রায় সময় দেখবা এই ধরনের কোশ্চেন তোমাদের আসে ঠিক আছে সো যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে এটার ব্যাখ্যা কি দিবা এটার ব্যাখ্যা হচ্ছে এই যে আমি এখন যা বলছি তা ঠিক আছে তাহলে আশা করি তোমরা শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো এখন আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ
কলিজা যদি বলে, কলিজা কলিজা আছে না, প্রত্যেকটা জিনিসের একটা কলিজা থাকে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মেইন কলিজা হইছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? সো এখন আমরা এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়ছি এবং শিখছি সবকিছুই শিখছি ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য। ইলেকট্রন বিন্যাসকে বলা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি, কিন্তু আমার ভাষায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে কেমিস্ট্রির মূল ভিত্তি। কারণ তুমি যদি ইলেকট্রন বিন্যাস না বুঝো তাহলে কোনোদিনই কেমিস্ট্রি বুঝবা না। কেমিস্ট্রি বোঝার জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস বুঝতে হবে, এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে পরমাণুর রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। ইলেকট্রন বিন্যাস যদি তুমি না বুঝো তাহলে তুমি যোজনী বের করতে পারবে না, আর যোজনী যদি বের করতে না পারো তাহলে তুমি রাসায়নিক বিক্রিয়া কোনোদিন বুঝবে না, আর রাসায়নিক বিক্রিয়া যদি তুমি না বুঝো তাহলে কেমিস্ট্রি তোমার পক্ষে বোঝা কোনোদিন সম্ভব না। সো তুমি যদি কেমিস্ট্রি বুঝতে চাও তাহলে তোমাকে ইলেকট্রন বিন্যাস বুঝতেই হবে। আমি কথা দিচ্ছি আগামী 5 মিনিট যদি তুমি একটু মনোযোগ দাও তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবং আমি তোমাদেরকে এমন একটি শর্টকাট ইলেকট্রন বিন্যাসের টেকনিক দেখাবো যার মাধ্যমে তোমরা 1 থেকে 118 পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস চোখ বুঝে নির্ভুলভাবে করে ফেলতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রধান শক্তি স্তরকে আমরা জানি n দ্বারা প্রকাশ করা হয়, এবং কোন একটি শক্তি স্তরে অর্থাৎ কোন একটি প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে যদি n এর মান 1 হয় অর্থাৎ প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তরে এই সূত্র অনুযায়ী মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, এবং n এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8, এবং n এর মান 3 মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, এবং n এর মান 4 মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে। এখন আমরা এই প্রধান শক্তি স্তরের ধারণা অনুযায়ী আমরা 1 থেকে 18 পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই 18টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা ইজিভাবে করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আর্গনের পর থেকে অর্থাৎ পটাশিয়াম থেকে বাকি যেই মৌলগুলো আছে একদম 118টা পর্যন্ত, এইগুলো আমরা এই প্রধান শক্তি স্তরের ধারণা অনুযায়ী আমরা করতে পারবো না, তখন আমাদের উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী করতে হবে। যেমন ধরো কথার কথা আমরা যদি এখানে 1 থেকে 18-এর মধ্যে ধরো সোডিয়াম হচ্ছে একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন এইটাকে যদি আমরা প্রধান শক্তি স্তরের ধারণা অনুযায়ী করি, আমরা জানি প্রথম শক্তি স্তরে বলছি এখানে কি 2টা ইলেকট্রন, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে 11টা থেকে যদি 2টা চলে যায় আমার কাছে আর কয়টা থাকবে 9টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ কয়টা থাকতে পারে 8টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2 4 6 8, তাহলে 10টা চলে গেল, আর কয়টা আছে একটা। সো এই তৃতীয় শক্তি স্তরে কি একটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এরকম ভাবে তুমি 1 থেকে অর্থাৎ হাইড্রোজেন থেকে একবারে আর্গন পর্যন্ত, ধরো আমি আর্গনের ইলেকট্রন বিন্যাস করলাম, আর্গন হচ্ছে 18, আর্গনের ইলেকট্রন বিন্যাস যদি করি প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 8টা, 2 4 6 8, কয়টা হয়েছে 10টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে 18টা থাকতে পারে, কিন্তু আমার কাছে ইলেকট্রন আর কয়টা আছে, প্রথমে 2টা দিয়ে দিছি তারপরে দিছি 8টা, 10টা চলে গেছে, আমার কাছে আর আছে 8টা, 2 4 6 8, এই 8টা দিয়ে দিলাম। তো এরপরে আর্গনের পর যখন আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাব, ধরো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলাম, তখন আমাদের আর যদি আমরা এখানে ধরো প্রথম শক্তি স্তরে 2টা দিলাম, তারপর কি 8টা 4 6 8, তারপর কয়টা থাকবে, তারপর কয়টা থাকার কথা তৃতীয় শক্তি স্তরে 18টা থাকার কথা, তাই না? কিন্তু আমরা এখানে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা জানি 19, এখানে 10টা চলে গেছে, আমাদের এই তৃতীয় শক্তি স্তরে 9টা ইলেকট্রন থাকার কথা, তাই না? আমরা কিন্তু যেহেতু তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা রাখতে পারি, 18টা ইলেকট্রন থাকতে পারে তৃতীয় শক্তি স্তরে। তো হিসেব অনুযায়ী কিন্তু আমরা এখানে এই 18টার মধ্যে আমরা কিন্তু এখানে আমাদের হাতে আছে আর 9টা, আমরা কিন্তু এই যে এখানে 9টা দিতে পারতাম, তাই না? কিন্তু না, আমরা এটা করতে পারবো, ঠিক আছে? কারণ আমরা প্রধান শক্তি স্তরের ধারণা অনুযায়ী শুধু 1 থেকে 18 অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মাত্র 18টা মৌলের ইলেকট্রন বিন্যাস যদিও করতে পারি, কিন্তু 19 থেকে বাকিগুলো অর্থাৎ পটাশিয়াম থেকে বাকি যে 118 পর্যন্ত যে মৌলটা আছে ওইটা করতে হলে আমাদেরকে উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী ওইটার ইলেকট্রন বিন্যাস করতে হবে।
আমরা জানি উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করে, তাই না? উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই এল এর ভ্যালু যখন 0 তখন আমরা যেই উপশক্তি স্তরটা পাই সেটার নাম হচ্ছে এস। এল এর ভ্যালু যখন 1 তখন যেই উপশক্তি স্তরটা পাই সেটার নাম হচ্ছে পি। এল এর ভ্যালু যখন 2 তখন আমরা যেই উপশক্তি স্তরটা পাই তার নাম হচ্ছে ডি। এল এর ভ্যালু যখন 3 তখন যেই উপশক্তি স্তরটা পাই সেটার নাম হচ্ছে এফ। এবং এই যে এফ, এস, পি, ডি, এফ এদের মধ্যে কার মধ্যে কতটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি এস এর মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে এবং পি তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে এবং ডি তে সর্বোচ্চ কি 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? এখন আমরা এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা দেখব পটাশিয়াম থেকে একদম বাকি যে মৌলগুলো আছে অর্থাৎ 19 থেকে 118 নম্বর মৌলটা পর্যন্ত কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ঠিক আছে, তো চলো আমরা দেখে ফেলি। ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী কোন একটি ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে এবং তারপর সর্বোচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করে এবং তারপরে হচ্ছে কি বেশি শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে কোন অরবিটালে শক্তি বেশি এবং কোন অরবিটালে শক্তি কম, আমরা এটা বুঝবো কিভাবে? এটা বোঝা খুব সিম্পল। আমরা n প্লাস n অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর এর ভ্যালু আমরা কি করব? যোগ করব। যোগ করে আমরা দেখব যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি, ওই স্তরের শক্তি বেশি। যার n প্লাস l এর মান কম তার শক্তি কম। যেমন ধরো আমরা n এর ভ্যালু 1 এর যখন n এর ভ্যালু 1 ছিল তখন আমরা l পাইছিলাম কত? 0 এবং এই 0 এর জন্য আমরা কি শুধু 1s অরবিটালটা পাইছিলাম। আবার n এর ভ্যালু যখন 2 তখন l এর ভ্যালু ছিল কি 0 এবং 1। তো 0 এবং 1 এর জন্য আমরা কোন অরবিটালটা পাই? 0 এর জন্য পাই s, যেহেতু n এর ভ্যালু 2 এই জন্য 2s এবং 1 এর জন্য হচ্ছে p অর্থাৎ 2p। আবার n এর ভ্যালু যখন কি 3 তখন l সমান আমরা কি পাইছিলাম? 0 1 2 অর্থাৎ n এর আগ পর্যন্ত আর কি, 0 থেকে n এর আগ পর্যন্ত। তাহলে এখানে আমরা 0 এর জন্য পাই s, যেহেতু এখানে n এর ভ্যালু 3 এই জন্য আমরা 3s লিখব। 1 এর জন্য p তার মানে 3p, 2 এর জন্য d তার মানে 3d। তারপরে n এর ভ্যালু যখন কি 4 তখন l সমান কি 0 1 2 3। তাহলে এখানে আমরা কি পাবো? যেহেতু প্রধান শক্তি স্তরের ভ্যালু হচ্ছে 4 তাহলে 4s 4p 4d 4f, তাই না? অর্থাৎ আমরা দেখো এখানে যে উপশক্তি স্তরগুলো পাইতেছি আরো আছে, n এর ভ্যালু 5 6 7 হলে আরো আমরা পাই। তো আপাতত আমি যদি এতটুকু যদি তোমাদেরকে বলি, দেখো এখানে আমরা কি কি পাইলাম 1s, তারপর কি পাইলাম 2s 2p, তারপর কি 3s 3p 3d, তারপর কি পাইলাম দেখো 4s 4p 4d 4f আরো আছে। ঠিক আছে, এখন এইগুলার মধ্যে থেকে আমরা বলছি যেই শক্তি স্তরটার শক্তি কম সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেই শক্তি স্তরে শক্তি বেশি সেটাতে পরে প্রবেশ করবে। এখন শক্তি এইগুলোর মধ্যে থেকে কার শক্তি বেশি কার কম আমরা এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এখন আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ধরো সাপোজ ক্লোরিন হচ্ছে কত 17 নম্বর পরমাণু, তাই না? তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? 1s2 2s2, এই যে এই অনুযায়ী যদি আমরা বসাই, ধরো 1s2 2s2 2p6 কয়টা হয়েছে 10টা, তারপরে 3s2 3p তাহলে কয়টা হয়েছে এই পর্যন্ত 10 2 12, আমাদের কাছে আছে 17, তাহলে আর 12টা চলে গেছে, আর আছে কয়টা 5টা। সো এখানে থাকবে কয়টা 5টা। ঠিক আছে, আচ্ছা তারপর যদি তুমি ক্লোরিনের পরে যদি তুমি ধরো আর্গনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা কিছুক্ষণ আগে করছি কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে এই পর্যন্ত কিন্তু সেমই থাকবে 1s2 2s2 2p6 3s2 3p। এখানে 17 যেহেতু ক্লোরিন ছিল 5টা দিছিলাম, তাহলে এই যে এখানে 6টা দিলে হচ্ছে 18টা, গণ 4টা আর 6টা হচ্ছে 10টা, 2টা 12টা আর 6টা 18টা। এই পর্যন্ত ঠিকঠাক আছে। এখন দেখো সমস্যাটা কোথায় হইতেছে, যদি আমাদেরকে যদি এখন আর্গনের পরের যে মৌলটা ওইটার ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, আর্গনের পরের মৌলটা কি? আর্গনের পরের মৌলটা হচ্ছে কিন্তু পটাশিয়াম, তাই না? 19 নম্বর। এখন এইটার ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো, একটু লক্ষ্য করো। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই তাহলে পটাশিয়ামের হচ্ছে 19, তাহলে আমরা এখানে কি লিখবো 1s2 2s2
2p6 3s2 3p6, তারপরে 3p এর পরে কি ছিল দেখো তো, এখানে 3p এর পরে ছিল কিন্তু 3d। তাহলে এই পর্যন্ত আমাদের কয়টা ইলেকট্রন গেছে? 4টা, 6টা, 10টা, 12টা, 18টা। আমাদের আর ইলেকট্রন আছে কয়টা? যেহেতু পটাশিয়াম 19, আমাদের হাতে কিন্তু ইলেকট্রন আছে আর একটা। তার মানে এই যে 3p এর পরে এই যে দেখো 3s, এই 3s 3p 3d, কিন্তু তাহলে হিসেব অনুযায়ী কিন্তু এখানে 3d তে এই বাকি একটা ইলেকট্রন প্রবেশ করার কথা, তাই না? কিন্তু না, এইখানে এই যে দেখো এইখানে 3d তে প্রবেশ করবে না, 3d তে প্রবেশ না করে 4s এ ইলেকট্রনটা প্রবেশ করবে। কারণ কি? আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর হচ্ছে কি বেশি শক্তির অরবিটালে প্রবেশ করে, এবং কার শক্তি বেশি কার কম সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা হচ্ছে n প্লাস l এর মান যোগ করে আমরা বুঝতে পারবো যে কার বেশি কার কম। যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি, যার n প্লাস l এর মান কম তার শক্তি কম। তাহলে এখন দেখি এই 3d তে প্রবেশ না করে ইলেকট্রনটা প্রবেশ করছে কিন্তু 4s এ। তাহলে 4s এ কি জন্য করছে? আমরা দেখি কার শক্তি বেশি। 3d এর জন্য এই দেখো 3d এর জন্য এইটা হচ্ছে n এর মান, কিছুক্ষণ আগে আমরা কিন্তু মাত্র দেখাইলাম যে সামনে যেটা থাকে এটা হচ্ছে n এর মান, প্লাস এই d এর জন্য l এর মান কত দেখো তো, এই যে d এর জন্য l এর মান, এই l যখন 2 তখন আমরা কিন্তু d অরবিটালটা পাইছিলাম। তাহলে এই d এর জন্য l এর মান হবে কত? 2। তাহলে n এর মান 3 প্লাস l এর মান 2 সমান, এখান থেকে আমরা পাই 5। তার মানে 3d যে অরবিটালটা তার শক্তি হইছে 5। এবার আসো 4s এর জন্য আমরা বের করি। 4s এর জন্য এটা হচ্ছে n এর মান, আর s এই দেখো যখন l এর মান 0 তখন কিন্তু আমরা s পাইছি, তাহলে এখানে l এর ভ্যালু বসাও। তাহলে n এর মান হচ্ছে 4 প্লাস s এর জন্য l এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে দেখো 4 এবং 0 যোগ করলে পাইতেছি 4। তাহলে কার শক্তি বেশি? 3d এর শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি? 3d এর শক্তি বেশি, 4s এর শক্তি কম। তাইলে 4s এ ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে এইভাবে এখন কার শক্তি বেশি কার শক্তি কম অনেক সময় 8 পিস হয়ে যাবে, তুমি কিভাবে বুঝবা? তোমার টেনশনের কোনো কারণে আমি তোমাদেরকে এখানে একটা শর্টকাট ফর্মুলা দেখাবো ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের। আমরা কার শক্তি বেশি কার শক্তি কম এগুলো তো আসলে মনে রাখা একটু কষ্ট। যদি এই শর্টকাট ফর্মুলাটা তুমি মনে রাখতে পারো তাহলে অটোমেটিক যেই শক্তি স্তরটার শক্তি কম ওইটা আগে চলে আসবে, যেই শক্তি স্তরের শক্তি বেশি ওইটা পরে চলে যাবে। তো চলো আমরা এই শর্টকাটটা আগে দেখি। কোন শক্তি স্তরের শক্তি বেশি এবং কোন শক্তি স্তরের শক্তি কম, অর্থাৎ কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে, সেটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা মনে রাখার জন্য দেখো এখানে আমরা একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা কি? দেখো এখানে আমি কিছু লাইন লিখে রাখছি। প্রথম লাইনটা হচ্ছে এসএস, তারপরটা দেখো পিএস পিএস, তারপর দেখো ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস এফডিপিএস। অর্থাৎ এই সিরিয়াল অনুযায়ী ইলেকট্রনগুলো যদি প্রবেশ করে তাহলে অটোমেটিক কম শক্তির শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে বেশি শক্তির শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে তুমি যদি এক দুইবার দেখো তাহলে এই জিনিসটা কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। আবারও বলো, আমার সাথে একবার বলো, এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু দেখছি যে প্রধান শক্তি স্তর n এর মান যখন 1 ছিল তখন শুধু আমরা s অরবিটাল পাইছিলাম উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তরের মান n যখন 2 ছিল তখন আমরা দুইটা উপশক্তি স্তর পাইছিলাম, অর্থাৎ s এবং p। প্রধান শক্তি স্তরের মান যখন 3 ছিল তখন আমরা তিনটা অরবিটাল পাইছিলাম s p d। প্রধান শক্তি স্তরের মান যখন 4 ছিল তখন আমরা চারটা উপশক্তি স্তর পাইছিলাম s p d f। যেহেতু প্রধান শক্তি স্তরের মান n ছিল যখন 1 তখন আমরা s অরবিটালটা পাইছি, তাহলে s আমরা 1 থেকে শুরু করব। তাহলে 1s, তারপর 2s, তারপর এটা হবে 3s। ঠিক আছে? তারপরে এটা হবে কি 4s, তারপরে এটা 5s, এটা 6s, এটা 7s, এটা হচ্ছে 8s। তারপরে দেখো p শুরু করব আমরা 2 থেকে, কারণ কি প্রধান শক্তি স্তরের মান n এর মান যখন 2 ছিল তখন কিন্তু আমরা 2s 2p পাইছিলাম। ঠিক আছে? তো এই জন্য p হচ্ছে আমরা 2 থেকে শুরু করব। তাহলে 2p, এটা হবে 3p, এটা 4p, এটা 5p, এটা 6p, এটা 7p। ঠিক আছে? তারপর প্রধান শক্তি স্তরের মান n যখন 3 ছিল তখন আমরা 3s 3p 3d তখন পাইছিলাম। এই জন্য আমরা d শুরু করব 3 থেকে। তাহলে 3d 4d 5d 6d। ঠিক আছে? তারপর দেখো প্রধান শক্তি স্তরের মান যখন 4 ছিল তখন আমরা চারটা অরবিটাল পাইছিলাম s p d f, অর্থাৎ f কিন্তু n এর মান যখন
4 ছিল তখন পেয়েছিলাম, এই জন্য এফ আমরা 4 থেকে শুরু করবো, 4F 5F। ঠিক আছে, তুমি জাস্ট প্রথমে সিরিয়ালটা মনে রাখবা। এই যে আবারও বলতেছি আমি, SS PS PS DPS DPS FDPS FDPS, এটা মনে রাখার পর এস তুমি 1 থেকে দেয়া শুরু করবা, এস এর ভ্যালু 1 2 3 4 5 এভাবে দেয়া শুরু করবা, পি এর ভ্যালু 2 থেকে দেয়া শুরু করবা 2 3 4 5, ডি এর ভ্যালু 3 থেকে দেওয়া শুরু করবা 3 4 5 6, এবং এফ এর ভ্যালু কি 4 থেকে দেওয়া শুরু করবা। ঠিক আছে, তুমি এতটুকু জাস্ট শুধু মনে রাখবা। এতটুকু মনে রাখলে তাহলে তুমি 1 থেকে 118 পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কি তুমি একদম চোখ বুজে করে ফেলতে পারবা। যেমন ধরো আমরা এখন যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, কিছুক্ষণ আগে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছিলাম, তাই না? তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? তাহলে আমরা এখান থেকে প্রথমে ছন্দ আকারে লিখে নিই, এস এস, তারপর কি পিএস পিএস ডি। আমি আর গেলাম না, দেখি আমার এই 19টা ইলেকট্রন এর ভেতরে জায়গা নেই কিনা, না হলে আমি আরো পরে বাড়াবো। আচ্ছা, তাহলে দেখো এস এর মান আমরা বলছিলাম 1 থেকে শুরু করব, তাহলে এখানে কি 1s, তারপর এটা 2s, তারপর এটা 3s, তারপর এটা 4s। পি বলছি আমরা 2 থেকে শুরু করব, তাহলে এটা 2p, এটা হচ্ছে কি 3p। ডি বলছি আমরা 3 থেকে শুরু করব, এখানে আমি ডি দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা তো জানি এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা এই যে 2টা 4টা, আর পিতে 6টা থাকতে পারে, 6টা দিলাম, হয়েছে 10টা। আবার এই এসে দিলাম 2টা, 12টা। এই পিতে দিলাম 6টা, কয়টা হয়েছে 18টা। আমাদের এখানে ইলেকট্রন আছে পটাশিয়ামের কয়টা? 19টা। তাহলে আর একটা ইলেকট্রন থাকে, সো এই একটা ইলেকট্রন দেখো এখানে প্রবেশ করে। আমরা কিন্তু এই কিছুক্ষণ আগে যে প্রধান শক্তি স্তরের ধারণা অনুযায়ী হিসেব মতো কিন্তু এই তৃতীয় শক্তি স্তর অর্থাৎ 3D তে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু না। আমরা দেখলাম যার শক্তি কম সেটাতে যেহেতু ইলেকট্রন প্রবেশ করে, আমরা দেখলাম এই 3D এর চেয়ে 4s এর শক্তি কি কম, এই জন্য 3D তে না প্রবেশ করে ইলেকট্রনটা কি 4s এ প্রবেশ করছে। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি আরো একটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। সো এটাকে যদি করি আমরা চোখ মুখ বুঝে তুমি বসাবা এস এস, তারপর পিএস পিএস ডি পর্যন্ত নিলাম, আমার আর দরকার হবে না। তাহলে এস হচ্ছে 1 থেকে শুরু করবো, তাহলে 1, এই এস 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এবং পি কি 2 থেকে শুরু করবো, 2p 3p, এবং ডি হচ্ছে 3 থেকে, তাই না? আচ্ছা দিয়ে দিলাম। এখন হচ্ছে ইলেকট্রন আমি আমার ইচ্ছা মতো শুধু দিতে থাকবো। কিভাবে? এস এ 2টা, এই এস এ 2টা 4টা, এখানে পিতে 6টা 10টা, এই এস এ 2টা 12টা, এই পিতে 6টা, কয়টা হয়েছে 18টা। আমার কাছে ইলেকট্রন আছে কয়টা? 20টা। তাহলে আর কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। সো এই 2টা ইলেকট্রন আমি এসে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমার ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে গেল। তারপর দেখো স্ক্যান্ডিয়াম 21 নম্বর। ঠিক আছে, তো এই 21 নম্বরটা যদি আমরা করি আবার সেম এস এস পিএস পিএস ডি পর্যন্ত নিলাম। এস 1 থেকে শুরু হবে 1, তারপর 2, তারপর 3 4। পি 2 থেকে শুরু হবে 2p, এটা হচ্ছে 3p, ডি হচ্ছে 3 থেকে শুরু 3। আমার ইচ্ছা মতো আমি আবার ইলেকট্রন করি 2s, এটার উপর 2 4, এই 6 হচ্ছে 10 10, এই এস এর উপর 2টা 12, এই পি এর উপরে 6টা, কয়টা হইছে 18টা কিন্তু হয়ে গেছে। আমার কাছে ইলেকট্রন আছে 21টা। তাহলে এই এস এ আমি আরো 2টা দিলাম, এখানে কি হইলো 20টা হইলো। ঠিক আছে, তাহলে আর কয়টা আছে? একটা। সো এই একটা হচ্ছে 3D তে প্রবেশ করে। ঠিক আছে, তুমি এইরকম ভাবে যে কোনো মৌলের 1 থেকে 118 পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। বা তোমার জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে। কথাটা কি? কথাটা হচ্ছে ডি যে অরবিটালটা, আমরা কি জানি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 10টা। তুমি শুধু একটা কথা মাথায় রাখবা, ডিতে কখনো 4টা থাকবে না, এবং ডিতে কখনো 9টা ইলেকট্রন থাকবে না। যদি 4টা ইলেকট্রন থাকে কখনো দেখো তুমি, তাহলে এর আগের যেই স্তরটাই থাকুক, যেমন এখানে দেখো আগের স্তর কি আছে 4s আছে, অন্য কোনো কিছু থাকতে পারে, যাই থাকুক ডিতে যখনই দেখতেছো 4টা পড়তেছে, এর আগেরটা থেকে একটা নিয়ে তুমি ডিতে 5টা বানায় দিবা। আবার যদি দেখো 9টা পড়তেছে ডিতে, সেম কাজটা করবা, আগেরটা থেকে কি একটা ইলেকট্রন নিয়ে তুমি 9টাকে কি 10টা বানায় দিবা। ঠিক আছে, এখন এই কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে, আমরা এখন এই ব্যতিক্রমী গুলা একটু দেখবো, কিভাবে ডিতে 4টা থাকলে 5টা বানাতে হবে এবং 9টা থাকলে 10টা আমরা কিভাবে বানাবো। ঠিক আছে, তো চলো আমরা এই ব্যতিক্রমী গুলা একটু দেখি। ব্যতিক্রমী গুলার মধ্যে প্রথমেই দেখো ক্রোমিয়াম অর্থাৎ 24 নম্বর, এই মৌলটা হচ্ছে ব্যতিক্রমী। দেখো আমরা আমাদের সূত্র অনুযায়ী আমরা বসাবো এস এস পিএস
পিএস ডি, আমি ডি পর্যন্ত নিলাম, আর নিচ্ছি না, ঠিক আছে, এই ডি পর্যন্ত রাখলাম। তাহলে এস কি 1 থেকে শুরু হবে, 1 2 3, তারপর 4। পি শুরু হবে 2 থেকে, তাহলে 2, এপি হচ্ছে 3, আর ডি হচ্ছে কি 3 থেকে 3। তাহলে আমি আমার ইচ্ছা মতো ইলেকট্রন দিতে থাকি। এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 6টা, এই পর্যন্ত দেখো আমার 18টা চলে গেছে। এই 2 2 4, 4 6 10, 10 2 12, 12 6 18। আচ্ছা, এখানে যদি আমি 2টা দিই তাহলে কয়টা চলে গেছে? 20টা চলে গেছে। কিন্তু তাহলে আমার কাছে আছে আর কয়টা? ক্রোমিয়ামের 24 আমার কাছে হিসেবে, কিন্তু এখানে বাকি আর 4টা, এখানে 4টা পড়ার কথা। কিন্তু আমরা কি বলছি যে না, ডিতে 4টা পড়বে না। ডিতে যদি কখনো 4টা থাকে, তখন আমরা বলছি এর আগের যেই স্তরটা আছে অর্থাৎ 4s, এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে এই ডিতে 5টা বানিয়ে দিব। এখানে 2টা ইলেকট্রন ছিল, এখানে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিব। ঠিক আছে। সিমিলারলি দেখো, এরপর আর একটা ব্যতিক্রম হচ্ছে কপার। কপারের কত? 29। ঠিক আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আমরা সেম এস এস পিএস পিএস, তারপর ডি লিখলাম। তাহলে প্রথমে এস শুরু হবে কি 1 থেকে, 1, তারপর 2, তারপর 3 4। পি শুরু হবে কত থেকে? 2 থেকে, 2, এই পি এর আগে 3, এবং ডি 3 থেকে শুরু হবে, 3d। তাহলে সেম আমরা ইলেকট্রন দিতে থাকি, 2 2 6 2 6 2 দিলাম এই পর্যন্ত। দেখো তাহলে কয়টা হইছে? এই পর্যন্ত হইছে 2 2 4 6 10 12 6 18, আর 2 হচ্ছে কি 20। আমাদের কাছে ইলেকট্রন আছে কয়টা? কপারের 29টা। তাহলে 20টা এই পর্যন্ত চলে গেলে আর ইলেকট্রন কয়টা থাকে? 9টা। তাহলে হিসাব মতো ডিতে 9টা পড়ার কথা। কিন্তু আমরা বলছি কি, এই ডিতে আমরা 9টা কি দিতে পারবো না। আমরা ডিতে 9টা থাকলে বলছি এর আগের স্তর থেকে কি একটা নিয়ে 10টা বানিয়ে দিব। সো এখন এখানে যদি এই 9কে 10 বানাই, তাহলে এর আগের স্তর থেকে একটা চলে গেলে এখানে আর একটা থাকে। ঠিক আছে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কিভাবে ইলেকট্রন বিন্যাস করবে। তোমরা জাস্ট এই জিনিসটা যদি একটু মাথায় রাখো, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এই জিনিসটা শুধু মাথায় যদি তোমরা একটু রাখতে পারো, তাহলে তোমরা এই নিয়ম অনুযায়ী তোমরা ইলেকট্রনগুলো দিবা। জাস্ট শুধু একটা কথা মাথায় রাখবা, যাতে কি এই ডি এর মধ্যে যাতে কি 4টা অথবা 9টা ইলেকট্রন না পড়ে। 4টা পড়লে এটাকে 5টা বানায় দিবা, আর 9টা পড়লে ওইটাকে কি 10টা বানায় দিবা এর আগের স্তর থেকে নিয়ে। ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই ইলেকট্রন বিন্যাস, যে কোনো ইলেকট্রন বিন্যাস যে কোনো মৌলে তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তো এখন আমাদের পরবর্তী যে টার্গেট, আমাদের পরবর্তী টপিক হচ্ছে আপেক্ষিক পারমাণবিক বল। ঠিক আছে। আমরা এখন আপেক্ষিক পারমাণবিক বল সম্পর্কে জানবো। আমরা কিন্তু পড়ে আসছি, কোন একটি মৌলের ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আবার প্রোটন সংখ্যা কিন্তু একটি পূর্ণ সংখ্যা, নিউট্রন সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। যখন একটি পূর্ণ সংখ্যার সাথে আরেকটি পূর্ণ সংখ্যাকে যোগ করা হয়, তখন কিন্তু একটি পূর্ণ সংখ্যাই পাওয়ার কথা। কিন্তু তোমরা যখন পর্যায় সারণী লক্ষ্য করবা, দেখবা ওই পর্যায় সারণীতে যে মৌলগুলোর ভর দেয়া আছে, ওই ভরগুলো দেখবা কিছু কিছু মৌলের ভর পূর্ণ সংখ্যায় দেয়া না, ওইগুলা ভগ্নাংশ আকার দেয়া আছে। যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের ভর দেয়া আছে 35.5। কপার, কপারের ভর কিন্তু 63.5। তো এটা কিভাবে সম্ভব? দুইটা পূর্ণ সংখ্যা যোগ করলে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন যোগ করলে তো একটা পূর্ণ সংখ্যা পাওয়ার কথা, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা না পায় কি ভগ্নাংশ পাওয়া গেছে। কিভাবে? কারণ আমরা পর্যায় সারণীতে মৌলগুলোর যে ভর দেখি, ওই ভরগুলো আসলে এদের প্রকৃত ভর না। ওই ভরগুলো হচ্ছে ওই মৌলগুলোর আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন ধরো এই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23। এরকম দশমিক আকারে বা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এই ভরগুলো হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট। এখন এই ছোট ভর নিয়ে কাজ করা আসলে খুব কঠিন। এই জন্য এই ভরগুলোকে তাদের প্রকৃত ভর আকারে পর্যায় সারণীতে না রেখে এদের আপেক্ষিক ভর আকারে এদেরকে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে। তাহলে কোনো একটা মৌলের আপেক্ষিক ভর কিভাবে বের করা হয়েছে, বা কিভাবে আপেক্ষিক ভরগুলোকে সাজানো হয়েছে? আপেক্ষিক ভরগুলোকে সাজানো হয়েছে, কোনো একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12, অর্থাৎ 12/1 ভর। অর্থাৎ কোন একটি মৌলের প্রকৃত ভরকে কার্বন 12 আইসোটোপের 12/1 ভর দ্বারা ভাগ করা হয়েছে,
ভাগ করে যেই ভ্যালুটা পাওয়া গেছে ওই ভ্যালুটাই হচ্ছে কি পর্যায় সারণীতে মৌলগুলোর আপেক্ষিক পারমাণবিক ভর আকারে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে ধরো যেমন কথার কথা অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কি এইটা, তাই না? এবং কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন আমরা যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এই সূত্র অনুযায়ী এই যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর, এই যে অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর ছিল এটা, এবং কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর এই যে এইটা। তাহলে এই প্রকৃত ভরটাকে এই ভর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই 27। দেখবা তোমরা পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের ভরটা কি 27। সো এইভাবে প্রত্যেকটা মৌলের ভর হচ্ছে কি আপেক্ষিক ভর আকারে রাখা হয়েছে পর্যায় সারণীতে, এবং আপেক্ষিক ভরটা কিভাবে বের করা হয়েছে ওই মৌলের প্রকৃত ভরটাকে কার্বন 12 আইসোটোপের ভর অর্থাৎ 1.66 ইনটু 10⁻⁻24 দ্বারা ভাগ করা হয়েছে। সিমিলারলি তুমি যদি চাও যে কোনো একটা মৌলের পর্যায় সারণী থেকে তাদের আপেক্ষিক ভর থেকে প্রকৃত ভরটা বের করবা বা প্রকৃত ভরটা তুমি জানতে চাও তাহলে তুমি কি করবা? তাহলে মৌলের প্রকৃত ভর বের করার জন্য তুমি কি করবা? এই যে আপেক্ষিক যে ভরটা দেয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভরটাকে এই যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর দ্বারা তুমি গুণ করে দিবা। ঠিক আছে, অর্থাৎ ওই আপেক্ষিক ভরটাকে যদি তুমি 1.66 ইনটু 10⁻⁻24 দ্বারা যদি তুমি কি করো গুণ করো তাহলে হচ্ছে তুমি তার প্রকৃত ভর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে রাখা হয়েছে পর্যায় সারণীতে। আমাদের এর পরবর্তী টপিক হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে, তো চলো আমরা দেখি কিভাবে কোন আইসোটোপ থেকে তাদের শতকরা আইসোটোপের হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ আছে, আর যে সকল মৌলের একাধিক আইসোটোপ আছে সেই সকল মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে। যেমন ধরো এখানে এক্স ওয়াই জেড পরস্পরের আইসোটোপ, এবং এক্স এর ভর m1 এবং এটি প্রকৃতিতে পাওয়া যায় a%, ওয়াই এর ভর m2 এটি প্রকৃতিতে পাওয়া যায় b%, জেড এর ভর m3 এটি প্রকৃতিতে পাওয়া যায় c%। তাহলে যদি আমরা এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে কিভাবে বের করব? গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান প্রত্যেকটা আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণকে গুণ করে আমরা যোগ করে 100 দিয়ে ভাগ করে দিব। যেমন ধরো এই যে x যে মূল্যটা এর ভর হচ্ছে m1 এবং এর শতকরা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় a%। সো এখানে হচ্ছে a m1 প্লাস b মৌলের ক্ষেত্রে দেখো সেম b% এবং ভর হচ্ছে কি m2, সো b m2 প্লাস c z মৌলের ক্ষেত্রে দেখো c% পাওয়া যায় এবং এর ভর কত m3, সো c m3, এবং সবশেষে হচ্ছে আমরা 100 দ্বারা ভাগ করে দিব এগুলোকে। ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে ক্লোরিন 35, এটা হচ্ছে শতকরা 75% পাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে ক্লোরিন 37, এটা প্রকৃতিতে 25% পাওয়া যায়। আরেকটা কথা মনে রাখবা, যতগুলো আইসোটোপই দেয়া থাকুক 2টা 3টা 5টা সবগুলোর শতকরা পরিমাণ যদি আমরা যোগ করি আমরা 100 পাবো। ঠিক আছে, সবগুলো শতকরা পরিমাণের সমষ্টি হবে 100। সো এখানে ক্লোরিন 35 এর 75% দেয়া আছে, ক্লোরিন 37 এর 25% দেয়া আছে। এখন যদি আমরা ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে কিভাবে বের করব? ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান এই উপরের সূত্র অনুযায়ী আমরা জানি এই প্রত্যেকটার ভরের সাথে কি শতকরা পরিমাণটাকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 35 এবং শতকরা পরিমাণ হচ্ছে 75, তাহলে আমরা এখানে গুণ করি 75 ইনটু 35 যোগ দ্বিতীয়টার কি আছে 37 ইনটু 25, 37 ইনটু 25 এবং ডিভাইডেড বাই কি 100, এই যে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো 35.5। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, তো চলো আমরা ওই কোশ্চেনটা কিভাবে আনসার করব সেটা দেখি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে
আরেকটা টাইপের যেই কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমার কাছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকবে, তোমার কাছে শতকরা পরিমাণ চাওয়া হবে। যেমন ধরো প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65 এবং এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5 দেয়া আছে। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কপার 63 এবং কপার 65 কোনটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে আমরা ধরলাম কপার 63 প্রকৃতিতে x% পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কপার 65 প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যাবে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে যতগুলো আইসোটোপ দেয়া থাকুক 2টা 3টা 5টা সবগুলোর শতকরা সমষ্টি হবে 100। তাহলে এই কপার দুইটার সমষ্টি যদি শতকরা পরিমাণ 100 যদি হয় তাহলে কপার 63 x হলে তাহলে এটা কত হবে? এটা হবে 100 মাইনাস x%, তাই না? তাহলে এখন দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই তাহলে কপার এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান হবে কি? দেখো তো এখান থেকে কি আমরা লিখতে পারি না যে এই পার্সেন্টেজ অর্থাৎ 63x এই সূত্র অনুযায়ী প্লাস 65 100 মাইনাস x ডিভাইডেড বাই 100। দেখো তো এটা লিখতে পারি কিনা? আমরা কিন্তু এই সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত দেয়া আছে দেখো তো 63.5। আমরা যদি এখানে বসাই 63.5 সমান আমরা লিখবো এই 63x প্লাস আমরা এটাকে গুণ করে দিই 65 দ্বারা 100 কে গুণ করলে আমরা 6500 পাবো, মাইনাস এই 65 দ্বারা x কে যদি গুণ করি 65x ডিভাইডেড বাই 100। এখন আমরা একটু আড়াআড়ি গুণ করে ফেলি, এখান থেকে আমরা পাচ্ছি 63x প্লাস 6500 মাইনাস 65x সমান এটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা পাবো এইটা 100 দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এই জিনিসটা পাবা, ঠিক আছে? এখন যদি আমরা এখানে দেখি যে এখানে আছে 63x, এখানে আছে কি 65x, তো 63x যদি আমরা মাইনাসের 65x থেকে বিয়োগ করে ফেলি তাহলে এখানে পাবো আমরা মাইনাসের 2x সমান এইখানে 6500 কে যদি ওই পাশে নিয়ে যাই 6350 মাইনাস 6500 ওইদিকে চলে গেলে সুতরাং এখান থেকে আমরা x কি লিখতে পারি দেখো তো, যদি এখান থেকে এটা মাইনাস করে ফেলি এখানে আমরা পাবো 150 এবং মাইনাসের 2 যদি নিচে চলে আসে এখানে মাইনাসের 150 পাবো, কারণ কি 6350 থেকে 6500 বিয়োগ করলে কিন্তু কি বিয়োগের 100 অর্থাৎ বিয়োগ করলে কি মাইনাসের 150 থাকে, ঠিক আছে? আর এখানে মাইনাসের 2 নিচে চলে আসছে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমরা 75। সুতরাং x সমান হচ্ছে 75। তার মানে x এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। তার মানে এই x সমান হচ্ছে কি 75%, ঠিক আছে? তাহলে বলো তো এটা যদি 75% হয় তাহলে এটা কত? কপার 100 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে এটা কি 25%, ঠিক আছে? তার মানে কপার 63 হচ্ছে 75% আছে প্রকৃতিতে এবং কপার 65 হচ্ছে 25% আছে, ঠিক আছে? তো এই ধরনের যদি ম্যাথ আসে পরীক্ষাতে আশা করি তোমরা এইগুলো আনসার করতে পারবা। এখন আজকে আমাদের সর্বশেষ এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, ঠিক আছে? এখন আমরা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখব। প্রায় সময় পরীক্ষাতে এমসিকিউ এবং সিকিউ দুই ধরনের কোশ্চেনই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং তেজস্ক্রিয় আইসোটোপ বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার লক্ষ্য করা যায়। সো আমরা এখন কিছু তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখব। যেমন ধরো 1 নম্বরে এই যে স্ট্রনশিয়াম 89, এই আইসোটোপটি হাড়ের বৃদ্ধিজনিত কারণে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো কোবাল্ট 60, এই আইসোটোপটি ক্যান্সার কোষ ধ্বংস ও টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো আয়োডিন 131, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির অতি বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তারপর দেখো ফসফরাস 32, এটা হচ্ছে লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। তারপর দেখো প্লুটোনিয়াম 238, এটা হচ্ছে হার্টের পেসমেকার তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর দেখো টেকনিশিয়াম, এটা হচ্ছে রোগ নির্ণয়ে সহায়তা করে। তো এই আইসোটোপ গুলোর ব্যবহার প্রায় সময় কোন আইসোটোপের কোন ব্যবহার বা কোন ক্ষেত্রে কোন আইসোটোপটি ব্যবহার করা হয় এমসিকিউতে প্রায় সময় আসে।
এবং সিকিউতে প্রায় সময় আইসোটোপের গুরুত্ব, আইসোটোপের ব্যবহার, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার বা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপের ব্যবহার, এই বিভিন্ন ভাবে এই আইসোটোপ থেকে প্রায় সময় বিভিন্ন কোশ্চেন আসে। সো তোমরা একটু এই জিনিসটা বই থেকে পড়ে নিবা এবং এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে প্রায় সময় এমসিকিউতে আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি চেষ্টা করছি প্রতিটা টপিক তোমাদের বইয়ের সাথে মিল রেখে ধরে ধরে তোমাদেরকে সহজ ভাষায় বোঝানো। তো আশা করি মোটামুটি তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারছো। তোমরা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত কেমিস্ট্রির ভিত্তি। ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কারণ কি, তুমি এই চ্যাপ্টারটা যদি ভালো করে না বুঝো, এই চ্যাপ্টারের প্রতিটা টপিক যদি তুমি ভালো করে না বুঝো, তাহলে এই কেমিস্ট্রির সামনের যে চ্যাপ্টার গুলো আসতেছে ওই চ্যাপ্টার গুলো তুমি ভালোভাবে বুঝতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, এখানেই শেষ করে দিতেছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।